বাসখানা হেলতে দুলতে চলেছে ডাক বাংলো মোড়ের দিকে। পথের দুপাশে গাছের সারি যেন হাতছানি দিয়ে থামাতে চাইছে বাসটাকে। বহুকাল ধরে এই ডাক বাংলোর মোড়ে কোনো বাস থামে না এক অজানা কারণে। সৌরেনের পাশে বসে থাকা লোকটার দিকে বারবার চোখ চলে যাচ্ছিল তার। লোকটার গলায় একটা মোটা সোনার চেন। সৌরেনের হাতটা নিষ্পিস করে উঠছে বারবার। সৌরেন একবার আর চোখে দেখে নিল লোকটাকে, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো লোকটার গলার দিকে। লোকটা প্রায় ঢুলেই পড়েছিল। সৌরেন ঝপ করে একটা টান মেরে গলার চেনটা ছিঁড়ে নিল, আর সাথে সাথেই লোকটা চোখ খুলল। কি হলো? কি হলো? কি আমার সোনার চেন? লোকটা উত্তেজিত হয়ে চারিদিকে দেখছিল। সৌরেন ততক্ষণে আবার সাধারণ হয়ে গেছে। সে একবারও লোকটার দিকে ঘুরেও তাকালো না। লোকটা এবার সিট ছেড়ে উঠে দাঁড়ালো। রাগে তার মুখে ঘাম জমা হয়েছে ততক্ষণে। তাকে এমন করতে দেখে আশেপাশের কয়েকজন বলে উঠল, কি হলো মশাই, অমন করছেন কেন? কি হলো? আরে মশাই, আমি ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ দেখি কে যেন আমার গলায় সুরসুরি দিচ্ছে। চোখ খুলে দেখি আমার চেনটা নেই। কে নিল? মোটাসোটা লোকটার চিৎকারে বাসের সবাই তার দিকে তাকাচ্ছিল। লোকটাও এদিক ওদিক দেখছিল বারবার। আপনার পাশের ওই চিমড়ে ছেলেটাকে জিজ্ঞেস করুন না, ও বেটা কিছু জানে কিনা। বাসের অন্য লোকরাও এবার সৌরেনের মুখের দিকে দেখছিল। সৌরেন বুঝল ব্যাপার খুব একটা সুবিধের নয়। সে উঠে দাঁড়ালো। তারপর বাসে বসে থাকা আরো একজনকে সে চোখের ইশারা করলো। আরে তোর মশাই, আমি কি করে জানবো আপনার সোনার চেন কোথায় গেল? সরুন দেখি, নামবো, সরুন। সৌরেন মোটা লোকটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে এলো। কোনো মতে ভিড় সরিয়ে সে গিয়ে দাঁড়ালো একেবারে বাসের কন্ডাক্টরের সামনে। বাসের ঝাঁকুনিতে প্রায় পড়েই যেত সে আরেকটু হলে। এ ভাই থামা দেখি, নামবো। এ ভাই বাস থামা। কন্ডাক্টর সৌরেনের কথায় চমকে বাইরের আঁধারের দিকে তাকালো। বাসের মধ্যেকার গোলমাল তার কানেও তখন একটু আধটু এসেছে। এখানে নামবে কি? এ যে ডাক বাংলোর মোড়। না না, এখানে বাস থামবে না। যাও যাও, নিজের সিটে গিয়ে বসো। না না, আমরা এখানেই নামবো। থামা বাস। আরে থামা বলছি। ততক্ষণে সৌরেনের চোখের ইশারায় গদাইও ভিড় ঠেলে এসে দাঁড়িয়েছিল তার পেছনে। আরে ভাই, মরার ইচ্ছে থাকলে বাড়ি গিয়ে মরো না। এ জায়গায় বাস থামবে না। এই জায়গার অনেক বদনাম আছে। না 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 না, এখানে বাস থামবে না। বদনাম না চাই। এই থামা বলছি, বাস থামা। গদাইয়ের ঝাঁঝালো স্বরে কন্ডাক্টর বেশ ভড়কে গেল। বাসের গায়ে টান হাতে বেশ কয়েকটা চাপড় মারল সে। আর সাথে সাথেই লজ্জরে বাসটা ব্রেক কষে থেমে গেল। এক রাশ ধুলো ওড়ে অন্ধকারে রাতের পদ্মার মতো ভেসে গেল পথের ওপর দিয়ে। সৌরেন আর গদাই ঝপাঝপ নেমে পড়ল বাস থেকে। ওদের পেছন থেকে অনেকে মানা করলেও কারোর কথায় কান দিল না দুজনে। ওরা নেমে যেতেই বাসটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হুশ করে এগিয়ে গেল বেশ খানিকটা। কি গুরু, তুলেছ তো নাকি? সৌরেন গদাইয়ের কথায় দাঁত বের করে হাসল। তারপর জামার পকেটে হাত দিয়ে টেনে বের করে আনলো সেই মোটা সোনার চেনটা। গদাইয়ের মুখেও চওড়া একটা দাঁতের হাসির ঝিলিক খেলে গেল। যাক, আজকের দাঁওটা ভালোই মারতে পেরেছে তারা। এমন সময় বাসটা বেশ খানিকটা দূরে গিয়ে আবার ব্রেক কষে থমকে দাঁড়িয়ে গেল। গদাই আর সৌরেন চমকে সেদিকে তাকালো। সৌরেন চটজলদি তার হাতের সোনার চেনটা প্যান্টের পকেটে পুরে ফেলল। ওরা অবাক হয়ে দেখল বাস থেকে সেই মোটাসোটা লোকটা আর তার সাথে আরো দু একজন নেমে এলো তাড়াতাড়ি। ওই তো ওরা। এই চল দেখি। এই যে ওই ছোকরা, শোন এদিকে। এই ছোকরা, শোন এদিকে। এই সেরেছে ও গদাই, এরা বোধহয় বুঝে ফেলেছে। চল চল এখান দিয়ে, জলদি কেটে পড়ি চল। গদাইও এ কথায় সায় দিয়ে চটপট চলল পাশের জঙ্গল মতো জায়গাটার দিকে। সৌরেনও প্রায় হনহন করে হেঁটে চলল জঙ্গলের মধ্যে দিয়ে। লম্বা লম্বা গাছের মধ্যে দিয়ে দুজনে এগিয়ে চলেছে সামনের দিকে। ঘুটঘুটে অন্ধকার রাস্তা। যত তাড়াতাড়ি সম্ভব পেছনে আসতে থাকা লোকগুলোর থেকে পিছু ছাড়াতে হবে তাদের। মোটাসোটা লোকটার নাম মনোহর মুখুজ্জে। তার সাথে যারা দুজন নেমেছিল বাস থেকে তারা আসলে তারই আত্মীয়। এনারা তিনজন যাচ্ছিলেন বঙ্কিমনগরে এক বিয়ে বাড়িতে। তাই জন্যই মনোহরবাবুর গলায় মোটা সোনার চেনখানা ছিল। তারা হনহন করে হেঁটে যাচ্ছিল আগের দুজনের পেছনে। বেটারা কোথায় গেল বলতো? ওদের ধরতে না পারলে আমার 3 লাখ টাকা সোনার চেনখানা তো গেলই, সাথে মান সম্মানও যাবে। ওটা যে আমার বিয়েতে পাওয়া চেন ছিল রে। বলো কি মনোহরদা, ওটা তো তোমার বিয়েতে পাওয়া চেন ছিল গো। কেমন যে ঘুমিয়ে পড়ো না বাসে উঠেই, সত্যি কিছু বলার নেই তোমাকে। হ্যাঁ, ঠিক বলেছিস নটে। তোমার পাশের ছেলেটাকে দেখেই চোর চোর মনে হচ্ছিল। বললাম তখন
আমাদের সাথে পেছনে এসে বসো, একবারও শুনলে না? এই মেলা ফ্যাস ফ্যাস না করে জলদি জলদি খোঁজ ছোড়া দুটোকে, ধরতে পারলে হতভাগা দুটোকে। মনোহরের মুখের কথা মাঝপথেই থমকে গেল। কড়মড় করে হঠাৎই একটা শব্দ কানে এলো ওদের, যেন খুব সাবধানে কেউ জঙ্গলের শুকনো গাছের ডাল মারিয়ে চলে গেল খুব কাছেই কোথাও। কিসের শব্দ? এই ছোড়া দুটো, কোথায় লুকোলি রে তোরা? বেরো বলছি। তিনজনেরই পা থমকে গেছিল। চারিদিকে দেখছিল ওরা। এই ডাক বাংলো মোড়ের জঙ্গলটা নাকি ভালো নয়। লোকমুখে অনেক কথাই শোনা যায় এর ব্যাপারে। মনোহরদা, কেমন যেন গা ছমছম করছে গো। আচ্ছা, এই ডাক বাংলো মোড়ে কোনো বাস দাঁড়ায় না কেন বলো তো? জানি না রে, শুনেছিলাম ওই ডাক বাংলো জায়গাটা নাকি ভালো নয়। এই জঙ্গল মতো জায়গায় প্রতি বছর 1-2 জন করে মানুষ নাকি সেখান থেকে নিখোঁজ হয়। তাই তো বাস দাঁড়ায় না এখানে। আর সেই জন্যই তো এখানে এই চোর দুটোর পেছনে নামার আগে কেমন কেমন মনে হচ্ছিল আমার। মনোহরদা, আমার কেমন গা শিরশির করছে। চলো এখান থেকে আমরা মেন রোডে ফিরে যাই, কোনো না কোনো বাস ঠিক ঠিক পেয়ে যাব। সন্টুর কথার মাঝেই আবার শুকনো গাছের ডালে মরমর করে শব্দ হলো। ওদের এবার মনে হলো ওদের খুব কাছেই কেউ আছে। ও মনোহরদা, ওটা 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 কি গো? নোটে হঠাৎ ভয়ে ভয়ে একটা গাছের গুড়ির দিকে আঙুল তুলে পাথর হয়ে গেল যেন। মনোহর আর শান্টুও সেদিকে তাকালো, আর তাদের অবস্থাও একই রকম হলো। একটা গাছের আড়াল থেকে ওদের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে একটা মুখ। কুটিল হাসি সে মুখে। দেখে অন্তরাত্মা কেঁপে যায় একেবারে। কে 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 ওখানে? হ্যাঁ, কে? কোনো উত্তর এলো না, শুধু মাথাটা আর একটু ঠেলে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। মনোহর ভয় পাথর হয়ে গেছিল। শান্টু আর নোটের ছুটে পালানোর পায়ের শব্দ শোনা গেল শুধু। হঠাৎ কালো ছায়ার মতো একটা কিছু এসে পড়ল মনোহরের গায়ের উপর। একটা আকাশ ফাটানো চিৎকারে ভরে গেল জঙ্গল আর রাতের বাতাস। সৌরেন আর গদাই হনহন করে হাঁটছিল। একটা চিৎকারে এবার থমকে দাঁড়াতে হলো তাদের। এই চিৎকারটা শুনলে গুরু? মনে হলো ওই যে ওই দিক থেকে এলো না? সৌরেন একটা হাত তুলে তাকে চুপ করতে বলল। সতর্ক দৃষ্টিতে তাকালো তাদের ফেলে আসা পথের দিকে। আর কোনো শব্দ নেই সেখানে। এই এবার কোন দিকে যাবে বলো তো? জঙ্গলটা যে আরো গাঢ় হচ্ছে, আরো ভিতরে গেলে যে ফিরে যাওয়া মুশকিল হবে গুরু। তা ঠিক। আচ্ছা, এই জায়গাটার নাম ডাক বাংলোর মোড় কেন বলতো ভাই? কি জানি গো দাদা, তবে দিন ধরে এই লাইনে পকেটমারি করছি, কখনো এখানে তো নামতে হয়নি। আজই প্রথম এখানে নামলাম তো। হ্যাঁ, আমিও তাই। এর আগে কখনো এখানে নামতে হয়নি। আর ছাই, এখানে তো বাস দাঁড়ায়ও না। আজকে তো জোর করে দাঁড় করালাম। কোন দিক দিয়ে গেলে যে জঙ্গলের ওপাশের বড় রাস্তায় পৌঁছাবো কে জানে। সৌরেনের কথা শুনে গদাইও বেশ চিন্তায় পড়ল। এই এলাকার বদনাম যে আছে সেটা তারা সবাই জানলেও কি কারণ তা কেউ জানে না। সবাই জানে এখান থেকে লোকজন নাকি নিখোঁজ হয়ে যায়, কিন্তু কি কারণে নিখোঁজ হয় সেটা আর কে জানে। গদাই এসবই ভাবছিল। এমন সময় দূরে একটা আলো চোখে পড়ল তার। গুরু গুরু গুরু, ওই দেখো, ওইদিকে দেখো, একটা আলো চোখে পড়ছে না? দেখো দেখো। সৌরেন চোখের ওপর হাত দিয়ে ভালো করে দেখল। সত্যি একটা আলো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো দোকান। হ্যাঁ, তাই তো, দেখে তো কোনো দোকান মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কিসের দোকান বল দেখি? আরে সে যাই হোক, চলো না একটু এগিয়ে যাই, গিয়ে রাস্তার একটু হদিস টদিস সরিয়ে গিয়ে চলো। গদাই এ কথা বলে এগিয়ে গেল সেদিকে। সৌরেনও চলল তার পেছন পেছন। ঝিঁঝের ডাকে এখন কান পাতা দেয় জঙ্গলের মধ্যে। দুজনে আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে যেখানে এসে দাঁড়ালো সেটা দূর থেকে দোকান মনে হলেও আসলে কোনো দোকান নয়। জঙ্গল আগাছা ঢাকা একটা বড় কোনো বাড়ির ভাঙা অংশ। তারই মাঝে তীব্র আলোর একটা লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের মধ্যে আগুন জ্বলছে না, কিন্তু অদ্ভুত একটা আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে।